আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের 18 কোটি মানুষের সবচেয়ে প্রিয় আস্থাভাজন সংগঠন, মানুষের প্রত্যাশার প্রিয় সংগঠন জামাত ইসলামী 5 জন শীর্ষ নেতৃবৃন্দ সহ শত শত শহীদের রক্ত মাখা প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী গদাইপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ভোটার সমাবেশে প্রিয় ভাই সভাপতি ইউনিয়ন আমির আল্লামা আব্দুল মজিদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশের জামাত ইসলামী খুলনা জেলার কর্মপরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট সমাজসেবক আলেমে দ্বীন জনাব মাওলানা এস.এম. আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাইকগাছা উপজেলার সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আহমদ আলী। উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের খুলনা দক্ষিণ জেলার সভাপতি ছাত্রনেতা জনাব আবুজার গেফারি, পাইকগাছা উপজেলার জামাত ইসলামী নায়েবে আমির মাওলানা বুলবুল আহমদ, সেক্রেটারি জনাব আলতাফ হুসাইন সহ উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সুধী মণ্ডলী এবং অত্র এলাকার আমার হৃদয়ের সাথে সম্পৃক্ত আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে যারা ভোট যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছেন, আমার একান্ত প্রিয় ভোটারগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো হাত তুলে রাখছি, আপনার নামে ফেলছেন। সবাই ভালো আছেন? সবাই বলেন না আলহামদুলিল্লাহ, জোর করে বলেন আলহামদুলিল্লাহ। একজন ভাই দেখি 2 হাত উঁচু করছে, নামান। আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং জামাত ইসলামের পক্ষ থেকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি দেখি সন্ধ্যার পরে হলে চায়ের দোকানে যে গল্প গুজব করে না, আজকে চায়ের দোকানে আপনারা যান নাই, গল্প গুজব করার সুযোগ হয়নি। নিছক জামাত ইসলামীকে ভালোবেসে, দ্বীনকে ভালোবেসে আগামী জাতীয় নির্বাচন কিভাবে হবে, কোন প্রক্রিয়া হবে এবং ভোটার হিসেবে আপনাদের কি দায়িত্ব আছে সেটা শোনার জন্য আপনারা এখানে এসেছেন। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক শুকরিয়া। এবং এখানে অমুসলিম ভাইরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের সহ অন্যান্য সম্প্রদায়ের ভাইরা এসেছেন, তাদের প্রতি আমরা আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। আজান এখানে তো আবার 50 এই আজানটা দিয়ে দিতে বল, আজানটা দিয়ে ইউনুস আজান দিয়ে দাও, একসাথে আজান দিয়ে পড়ে আজান দিয়ে দাও। সম্মানিত উপস্থিত সুধী মণ্ডলী, আমি সংক্ষিপ্তভাবে এই কথাগুলো বলতে চাই। আমরা যে দেশে বসবাস করি এই দেশের নাম হলো সবাই একবার জোরে জোরে বলেন বাংলাদেশ। এই বাংলাদেশকে ভালোবাসেন না এরকম এখানে কেউ আছেন? সবাই ভালোবাসি আমরা। কেন ভালোবাসি?
আমাদের জন্ম এখানে, আলো বাতাসে আমরা বেড়ে উঠেছি। 56,000 বর্গ মাইল এই বাংলাদেশ। যখন দেশ স্বাধীন হয়েছিল তখন বাংলাদেশের জনসংখ্যা ছিল 7 কোটি। 54 বছরের পর এখন জনসংখ্যা দাঁড়িয়েছিল 18 কোটি। কিন্তু আমাদের জন্মভূমি বাংলাদেশকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে তাহলে কি আপনারা মেনে নেবেন? ষড়যন্ত্র বিষয় যেগুলো আমরা বিগত 15 বছর দেখেছি, সেটা হলো স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে তারা ভূমিকা রাখতে পারে না। অপরদিকে আমার সীমানা রক্ষা করার ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে। আমার দেশের সীমানার উপর দিয়ে অন্য দেশ তার নিজের ইচ্ছা মতন স্বাধীনভাবে ব্যবহার করবে, এটা কখনো হতে পারে। পতিত সরকারের যিনি প্রধান ছিলেন তিনি বলেছিলেন যে প্রতিবেশী দেশকে যা দিয়েছে আর দেওয়ার কিছু নাই। এটা তো একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ, কি বলেন ঠিক কিনা? আমার দেশ 92% মুসলমানের দেশ। এই দেশে তো ইসলাম ছাড়া আর অন্য কিছু চলতে পারে না, কি বলেন ঠিক কিনা? কিন্তু আমার এই দেশকে নিয়ে এমন ষড়যন্ত্র করা হলো যে এখানে ধর্ম নিরপেক্ষ একটু রাষ্ট্র বানানোর সকল ষড়যন্ত্র সম্পূর্ণ করেছিল। নাউজুবিল্লাহ বলি। ধর্ম নিরপেক্ষ বলতে গিয়ে ওইটাকে বুঝায় যে ধর্ম থেকে মানুষকে বিমুখ করে রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। প্রতিবেশী দেশের ইতিহাসগুলো এরকম, মসজিদে আযান দিতে দেয় না, কোরবানির সময় গরু জবাই করতে দেয় না। আমার দেশ ওই রকম একটা দেশ হয়, এটা কি আমরা চেয়েছিলাম? জোরে বলেন, চেয়েছিলাম? তাহলে আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। আমার দেশের মানুষ মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ উপার্জন করবে, সেই অর্থগুলো দেশের বাইরে পাচার করে দেওয়ার মানে হলো দেশের অর্থনৈতিক একটা হুমকি, কি বলে ঠিক কিনা? ব্যাংকগুলো অর্থ লুটপাট করে ব্যাংকগুলো দেউলিয়া করে ফেলেছে। বর্তমান সরকার চিন্তা করছে 5-7টা ব্যাংক মিলে একটা ব্যাংকগুলো কোনো টাকা নেয়। তাহলে আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, কে বলে ঠিক কিনা? একটা মানুষের কত টাকা লাগে, কয়টা বাড়ি লাগে? বিগত সরকারের ভূমি মন্ত্রী 580টা ফ্ল্যাট এবং বাড়ি কিনেছে দেশের বাইরে। শুনলে তো লোম খাড়া দিয়ে ওঠে, কে বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে নিয়ে আর খেলবেন না, এই বাংলাদেশকে আমরা অনেক ভালোবাসি, কি বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, বাংলাদেশের সেরা রাজনীতিবিদদেরকে, বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমদেরকে, উলামায়ে কেরামদেরকে জুলুম, নির্যাতন, ফাঁসি দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে একটা বড় ধরনের ষড়যন্ত্র তারা নির্মিত গিয়েছিল, কি বলে ঠিক কিনা? আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছেন। আমি ছোটবেলাতে তাকে দেখেছি। 13 বছর 1 মাস তাকে জেলখানায় রাখা হয়েছে। কি অপরাধ তার ছিল? আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন, ওমা নাকাউ মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজ। তার কোনো অপরাধ ছিল না, অপরাধ তার একটাই ছিল, সপ্রশংসিত সেই মহান রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে। ঈমান আনা কি তার জন্য দোষণীয়? তিনি সারা বিশ্বে কোরআনের তাফসীর করেছে, এটা কি তার দোষ? এটা কি তার অপরাধ? তাহলে 13 বছর 1 মাস জেলখানায় রাখার পর তিনি অসুস্থ হয়ে পড়লেন।
বিনা চিকিৎসায় তাকে মেরে ফেলা হয়েছে। কি বলেন ঠিক কিনা? এটা কি বাংলাদেশের প্রতি মানুষের ভালোবাসা? মানুষের প্রতি ভালোবাসা এটা মমত্ববোধ? এটা কখনো হতে পারে না। রাজনৈতিক কোন শিষ্টাচারের মধ্যে এগুলো পারে না। আমাদের নেতৃবৃন্দকে যখন ফাঁসি দেয় তখন আমাদের হৃদয় দিয়ে রক্তক্ষরণ হয়েছে, চোখের পানি ফেলেছে। তখন আমরা বলেছিলাম দুনিয়ার কোন আদালতে আমরা বিচার দিব না, বিচার দেবো কার কাছে? তাই দিয়েছিলাম আমরা। ৪৫ বছরের ইতিহাসে যে সমস্ত নেতৃবৃন্দ নামে থানায় কোনো মামলা ছিল না, উদ্দেশ্য প্রণীত ভাবে তাদেরকে গ্রেফতার করে মিথ্যা মামলা জড়িত করে 2012 সাল থেকে 2016 সাল পর্যন্ত আমাদের 5 জন শীর্ষ নেতৃবৃন্দের হত্যা করা হয়েছে। কে বলেন ঠিক কিনা? আমরা তাদের কর্মী। আমরা বলেছিলাম এই হত্যার কোনো প্রতিবাদ আমরা করব না, প্রতিশোধ নেব না। সেদিন আল্লাহর কাছে বলেছিলাম আমরা আমাদের নেতৃবৃন্দকে হারিয়েছি, কোনোদিন আর পাবো না। তোমার কাছে বলি আমরা এই নেতৃবৃন্দের হত্যার বিনিময়ে তুই বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ করে দিও। কি বলেন ঠিক কি? সেদিন এসে গেছে। যেহেতু নামাজ সমাগত, আমরা দেখেছি বাংলাদেশে বিদেশ ষড়যন্ত্র করা, ওলামায়ে কেরামদের উপরে ষড়যন্ত্র করা, রাজনৈতিক স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা, খুন খারাপি, ধর্ষণ, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি করার কারণে এদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতা 2024 সালে জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত আন্দোলন করেছিল। কি বলেন ঠিক কিনা? এখনো চোখের সামনে ভাসে 2024 সালে গণ আন্দোলনে কিভাবে পাখির মতন গুলি করে হত্যা করা হয়েছে। কে বলেন ঠিক কিনা? বিশ্বের ইতিহাসে কোথাও নাই হেলিকপ্টার থেকে গুলি করে মানুষকে হত্যা করা। নির্দেশদাতা যিনি ছিলেন তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 150টি মামলা হয়েছে। ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল বিরোধী দলের নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগে তাদেরকে রায় দিয়ে তাদের ফাঁসি দেওয়া। কে বলেন ঠিক কিনা? সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে। আল্লাহ তাআলা ধরে না ধরলে পড়ে ছাড়া পাবেন না। এত সহজ নয়। বিগত সরকারের আমলে যারা বিরোধী দল ছিল তারা এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ আছে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ নতুন করে স্বাধীন করেছি। কি বলে ঠিক কিনা? এই স্বাধীন বাংলাদেশে আমরা বলেছি জাতীয় নির্বাচন অবিলম্বে দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে তারা নির্বাচন দিবে। আমরা নির্বাচন চাই। কে বলেন ঠিক কিনা? অন্তর্বর্তীকালীন সরকার আসে সাময়িকের জন্য, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যতদিন থাকবে আমার বাংলাদেশের গণতন্ত্র সুসংগত হবে না। অতএব তারা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা বিদায় নেবে, এইটা আমাদের আশা। কিন্তু রাজনৈতিক দল যারা বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, আমরা মনে করি সকল রাজনৈতিক দলের একমত পোষণ করে আগামী নির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন করা উচিত। কি বলেন ঠিক কিনা? এমপিআর পদ্ধতি আপনারা জানেন না, ভোটারদের জানতে হবে। পিআর পদ্ধতি প্রায় 26টি দল চাচ্ছে, আর পিআর পদ্ধতি চাচ্ছে না তার সংখ্যা কম। যারা চাচ্ছেন না আমরা তাদেরকে বলবো জনগণের সেন্টিমেন্টটা আপনারা বুঝুন। বর্তমান যে নির্বাচনী ব্যবস্থা আছে, এই নির্বাচনী ব্যবস্থা যদি থাকে
তাহলে বিগত 15 বছর, বিশেষ করে 2014, 2018 এবং 2024 সালে যে নির্বাচন করে স্বৈরাচারী কায়দায় ক্ষমতা যে দেশ শাসন করছে, সেই অবস্থা থেকে আমাদের ফিরে যেতে হবে। কেউ ঠিক কিনা? দিনের ভোট রাত্রে হয়ে গেছে, ইতিহাস হয়েছে না? ভোট কেন্দ্রে গেছে, বলেছে আপনার ভোট দেওয়া চাবি চলে যায়, হয়েছে না? কথা বলেন, হয়েছে? রাতে যে ব্যালট কেটে কেটে ব্যালট বাক্স ঢুকানো হয়েছে, পুলিশ বাহিনী সাক্ষী, সরকারি কর্মকর্তারা সাক্ষী, তারা অনির্দোষ হিসাবে আজকে প্রশাসনে তারা আছে, খুঁজে খুঁজে বের করা হচ্ছে। এই বাংলাদেশে আপনাদেরকে থাকতে হবে। যদি বর্তমান সরকারের আনুগত্য করেন, কথা শোনেন, তাহলে বাংলাদেশের একটা রাজনৈতিক স্থিতিশীলতা আসবে, সরকার পরিচালনা করার ক্ষেত্রে সুবিধা হবে। কেউ বলেন ঠিক কিনা? অতএব এই দোষরা যদি থাকে, তাহলে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে না। আমরা চাই নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করতে হবে। সংস্কারের অন্যতম হলো পেয়ার পদ্ধতি। সারা বিশ্বে 235টি দেশ আছে, তার মধ্যে 91টি দেশে পেয়ার পদ্ধতি আছে। পেয়ার পদ্ধতি হলো এই যে সংখ্যা অনুপাতিক হারে নির্বাচন করে যারা 1% পাবে তারা 3টা আসনে এমপি হতে পারবে। এইভাবে সবাই এমপি হবে এবং রাষ্ট্র ক্ষমতা তারা যেতে পারবে। মনে করেন বাংলাদেশে আমি বলেছি যে 102টি হলো রাজনৈতিক দল আছে, তার মধ্যে নিবন্ধনকৃত দলের সংখ্যা হলো 44টি। ধরলাম 50টি রাজনৈতিক দল আছে। এই 50টি রাজনৈতিক দল বর্তমান নির্বাচনী ব্যবস্থায় যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তার মধ্যে দেখা যাচ্ছে একটি দল তারা শতকরা 40% ভোট পেল, তারা কিন্তু ক্ষমতায় চলে যাবে। 49টি দল যে শতকরা 60% ভোট পেল, তারা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না। ক্লিয়ার হতে আপনাদেরকে? এমন রাজনীতিবিদ আছেন সারা জীবন রাজনীতি করছে, কিন্তু এমপি হতে পারে না, ক্ষমতা মুক্ত দূরের কথা, এমপি হতে পারে না। আমরা বলেছি সকল রাজনৈতিক দলের প্রতীক নিয়ে তারা নির্বাচন করবে, আর যে যে সমস্ত আসনে তারা প্রার্থী দিবে, প্রার্থী তালিকা নির্বাচন কমিশনের কাছে দিবে। এরপরে প্রতীকে নির্বাচন হবে। যদি কোনো রাজনৈতিক দল ভোটার সংখ্যা হিসাবে যদি 1% পায় সারা বাংলাদেশে, তাহলে 3টি আসন পাবে। আর যদি 10% ভোট পায়, তাহলে সে হবে 30টা আসন পাবে। যদি কোনো দল 40% ভোট পায়, তাহলে সে পাবে 120টা। এটা না বোঝা তো কিছু নেই। সকল রাজনৈতিক দলের অধিকার আছে না? তারা জনপ্রতিনিধি হতে চায়, জনগণের সুখে দুঃখে তারা দাঁড়াতে চায়। এটা না বোঝার তো কিছু নেই। যারা বোঝেন না, আমার মনে হয় তাদের বোঝা উচিত। এবং নির্বাচন কমিশনকে আমরা বলবো, পেয়ার পদ্ধতি চালু না হলে এদেশের জনগণ তাদের কষ্ট থেকে যাবে, দুর্ভোগ থেকে যাবে, তারা হয়তোবা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আপনারা বুঝেছেন পেয়ার পদ্ধতি? হাত তুলে বুঝেছেন? মাশাআল্লাহ। এটা সহজ না, এত কঠিন কিছু। যারা নির্বাচন পেয়ার পদ্ধতি বোঝেন না, তারা যদি ক্ষমতায় যায়, তাহলে রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে? ছোটখাটো ব্যাপার। আমরা তাদেরকে বলবো, জনগণ যাদেরকে ভোট দেবে তারা নির্বাচিত হোক, অসুবিধা নাই তো। কোনো সন্ত্রাসী কায়দায় পেশি শক্তি ব্যবহার করে, ভোট ডাকাতি করে আমরা নির্বাচনে যে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণ বিক্ষুব্ধ হবে। কে বলেন ঠিক কিনা? তা আমরা আসি, যারা এখানে উপস্থিত হচ্ছেন, আপনাদের কিছু কাজ দিতে চাই। ভোটার যেহেতু আপনারা এসেছেন, প্রথম হলো এখানে যারা এসেছেন সুধী মণ্ডলী যারা এসেছেন,
আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যদি এদেশে পেয়ার পদ্ধতি হয় এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়তা দেয় অবাধ, সুষ্ঠু অংশগ্রহণ এবং নিরপেক্ষ ভোট হবে, তাহলে কি আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ? জামাত ইসলামের পক্ষ থেকে আহ্বান করা হচ্ছে যে সৎ লোকের শাসন চাই, কি বলেন ঠিক কিনা? কোন দুর্নীতিগ্রস্ত হাতে বাংলাদেশে ক্ষমতা দেওয়া যাবে? ফ্যাসিস্ট হাতে দেওয়া যাবে? যাবে না। সৎ এবং যোগ্য যারা, তাদেরকে ভোট দিতে হবে। আপনারা কি দিতে রাজি আছেন? জামাত ইসলামী মনে করেন দাঁড়িপাল্লা, এই বাংলা শব্দ, এর আরবি শব্দ হলো মিজান, আর রহমানে এই মিজান শব্দটি আছে, তার অর্থ হলো দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা হলো ন্যায় ও ইনসাফের প্রতীক, কি বলেন ঠিক কিনা? যদি আপনি কম দেন, আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন, কিন্তু আপনাকে সমান সমান রাখতে হবে, কি বলেন ঠিক কিনা? এটা হলো ন্যায়, এটা হলো ইনসাফ, এটাকে সত্য, এটা বাস্তবতা, আল্লাহর কাছে জবাবদিহিতা, এর বাহিরে যাওয়া যাবে না। জামাত ইসলাম সেই রাজনীতি করে। আপনারা আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে আপনারা ভোট দিতে রাজি আছেন? মাশাআল্লাহ। এই ভোটারদের প্রথম কাজ হলো আপনারা ন্যায় এবং ইনসাফের পক্ষে আপনারা থাকবেন। দ্বিতীয় কাজ হবে, আপনাদের স্ত্রী আছে, মা আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, জামাই মেয়ে আছে, আছে না? আছে। তাদের কাছে পরিষ্কার করে বলতে হবে যে আজকের ভোটার সমাবেশে গেছিলাম, সেখানে জামাত নেতৃবৃন্দ বলেছেন দাঁড়িপাল্লায় আমাদেরকে ভোট দিতে হবে। বলতে পারবেন তো ইনশাআল্লাহ নাকি? ইনশাআল্লাহ। 3 নাম্বার কাজ হচ্ছে, যে পাড়ায়, যে মহল্লায়, যে গ্রামে আপনারা থাকেন, যে চায়ের দোকানে আপনারা বসেন, সেখানে মেহরবানি করে আপনারা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কোনো ভয় আছে? পুলিশে ধরবে? ধরবে না, কোনো ভয় নেই। পুলিশের ভয় ছিল এক সময়, এখন আর সেই ভয় নাই। আমি হিন্দু সম্প্রদায়ের কাছে গেছি, আগের কথা কি হয়েছে আমি জানি না, এখন তারা বলে যে আমরা সবকিছু দেখেছি, জামাত ইসলামীকে একবার দেখব। বলে হয়তো আপনারা বিশ্বাস করবেন না, নির্বাচনের সময় দেখবেন যে আপনাদের পক্ষে আমরা আছি কিনা। এখানে হিন্দু সম্প্রদায় ভাইরা আছেন, আমি তাদেরকে বলবো জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, দেশের ভারসাম্য রক্ষা হবে ইনশাআল্লাহ। আমি একটু আগেই বলে আসছিলাম, হিন্দু সম্প্রদায়ের নিয়ে প্রোগ্রাম হচ্ছিল, সেখানে বলে আসছি, আমরা ছোটবেলায় দেখেছি একটা লুঙ্গির দাম ছিল খুব বেশি হলো 60 টাকা, 70 টাকা, 100 টাকা। সেই লুঙ্গি কিনতে হচ্ছে 3 থেকে 400 টাকা, কি বলেন ঠিক কিনা? এবং একটা শাড়ির দাম ছিল 150 টাকা, সেই শাড়ির দাম হয়েছে এখন 800-900 টাকা, কি বলেন ঠিক কিনা? চাউলের দাম ছিল 10 টাকা, এখন সেই চাউল হয়েছে 80-90 টাকা, কি বলেন ঠিক কিনা? এই অবস্থাটা কেন হয়েছে? দেশব্যাপী রাষ্ট্রীয়ভাবে দুর্নীতি করার কারণে এই অবস্থাটা তৈরি হয়েছে, কি বলেন ঠিক কিনা? জামাত ইসলামী ক্ষমতায় আসলে দুর্নীতির কোনো আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না। ব্যবসায়ীদের সিন্ডিকেট করে দাম বাড়াবেন, সে সুযোগ দেওয়া হবে না। মানুষের মৌলিক চাহিদা পূরণ করার জন্য জামাত ইসলামী চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমাদের নেতা বলেছেন, রাষ্ট্রের ক্ষমতায় গেলে আমরা শাসক হব না, বরং আমরা সেবক হব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, রাত্রে কিন্তু ঘুরে বেড়াতেন, তার কোনো অসুবিধা আছে কিনা? আছে কিনা? আমরা সেই সেবকের ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। তার প্রমাণ আমরা 3 দিনই দিয়েছি। 2024 সালে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত এদেশে কোনো সরকার ছিল না। আমাদের নেতা বলেছিলেন 18 কোটি মানুষের জানমালের নিরাপত্তার পাশাপাশি যারা অমুসলিম আছে তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে, মন্দির উপাসনাগুলোর দায়িত্ব নিতে হবে।
সেদিন থেকে আমরা ঘুম হারাম করে দিয়েছিলাম, আমরা পাহারা দিয়েছিলাম। কি বলেন ঠিক কিনা? আপনারা তারা সাক্ষী। এই 3 দিন যদি জামাত ইসলামী সারা বাংলাদেশের ট্রাফিকের দায়িত্ব পালন করে, খাদ্য, বস্ত্র, বাসস্থান সবকিছুর ক্ষেত্রে যদি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে, আমরা 5টি বছর সময় চাচ্ছি, আমরা 5 বছর ইনশাআল্লাহ দেশের অবস্থা আমরা পরিবর্তন করে দিতে পারবো। কি বলেন ঠিক কিনা? আমরা কোরআন বুকে রাখি, কোরআনের কথা বলি, কোরআনের সমাজ আমরা কায়েম করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। শত শত ভাইদের রক্ত গেছে কোরআন প্রতিষ্ঠার জন্য। সেই কোরআন যদি রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে পারে, কোরআন নিশ্চিত করে মানুষের মৌলিক চাহিদা পূরণ করার জন্য। কে বলেন ঠিক কিনা? আপনারা কি শুনে খুশি হবেন যে সকল মানুষ চায় যে সকল ইসলামী দলগুলো যদি এক হতো খুব ভালো হতো। কে বলেন ঠিক কিনা? ইতিমধ্যে পত্র পত্রিকা আপনারা জেনেছেন যে সকল ইসলামী দলগুলো এক হয়েছে বলে আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরামরা এক হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যে 151টি আসনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন যদি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করব। কি বলেন ঠিক কিনা? সেদিকে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটিবার আমরা ক্ষমতায় যে বুঝাইতে চাই যে ইসলাম কি জিনিস, মানুষের নিরাপত্তা দিতে পারে কিনা। ইনশাআল্লাহ সেদিকে আমরা যাচ্ছি। পরিশেষে আপনাদেরকে বলতে চাই, আমাদের ভোটারদের অর্ধেকের বেশি হলো মহিলা ভোটার। এই মা এবং বোনদের কাছে আপনারা আমাদের সালাম পৌঁছাবেন, দোয়া চাবেন এবং ভোটের দিনে তাদেরকে আপনারা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। ইতিমধ্যে জামাত ইসলামী ভোট কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করেছে। প্রত্যেক দিন বলেছেন আমাদের ইউনিয়ন আমির প্রত্যেক দিন সকাল বিকাল বের হবে। আমি 17টা ইউনিয়ন এবং পৌরসভা একদিন ব্যাপী সব জায়গায় আমি সময় দিচ্ছি। এর আগে সকাল বিকাল আমি সময় দিয়েছি। আমি 2018 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। বিএনপি সহ আমরা নির্বাচন করে আমার প্রতীক ছিল তখন ধানের শীষ। কি অপরাধ করেছিলাম? 3 মাস আগে আমাকে গ্রেফতার করা হয়েছিল, জেলখানায় রাখা হয়েছিল। আপনারা জানেন? আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, আমি অনেক ঋণী। এবারে আশা করি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হলে জামাত ইসলামী যেহেতু আমাকে মনোনীত করেছে, আমি আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। বর্তমান কয়রা পাইকগাছা যে সমস্যার মধ্যে উল্লেখযোগ্য সমস্যা হলো 18 মাইল থেকে কয়রা পর্যন্ত রাস্তা খানাখন্দক এগুলো হয়ে যাওয়ার কারণে মানুষের চলাচল খুব অসুবিধা হচ্ছে। কি বলেন ঠিক কিনা? আমি বহুবার যোগাযোগ করেছি, ঢাকায় গেছি, খুলনায় ডিসির সাথে কথা বলেছি, ইউনুসের সাথে কথা বলেছি, কেউ কোনো সমাধান দিতে পারছে না। তাহলে মানুষের এই ভোগান্তি, অনেক সময় চাকা উল্টে গেছে, গাড়ি উল্টে গেছে, ইতিহাস হয়েছে না? সর্বশেষ আমি ঢাকায় যেয়ে যারা কন্ট্রাক্টর ছিল তাদেরকে ধরেছি। ওরা বলে যে অনেক টাকা লস হয়ে গেছে। আমরা ওই ইতিহাস আমরা শুনতে চাই না। এখন শুনতে চাই যে রাস্তা কত দিনের মধ্যে খানাখন্দক বন্ধ হয়ে মানুষের স্বাভাবিকভাবে চলাচল করতে হবে, সেই কথা শুনতে চাই। তো বললো যে আগামীকালকে দেখবেন গাড়ি চলে গেছে, মালামাল চলে গেছে। ঠিকই, তারা কিন্তু গাড়ি পাঠায় দিয়ে মোটামুটি রাস্তা মেরামতের জন্য উদ্যোগ নিয়েছে। আলহামদুলিল্লাহ বলি। এই কৃতিত্ব তো আমার নয়, এই কৃতিত্ব হলো আল্লাহ তাআলা। কি বলেন ঠিক কিনা? একটা জিনিস বাকি থেকে যাবে রাস্তার ব্যাপারে, সেটা হলো যে বাঁকা যেটা ছিল সেটাকে সরলীকরণ করার জন্য এই জিনিসটা বাকি থাকবে। এই কারণেই কন্ট্রাক্টরের সাথে আমি কথা বলেছি যে এখানে 27টি বাঁক আছে যেটা সোজা করানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সব বাঁকা সরলীকরণের জায়গাটুকু এখনো পর্যন্ত অধিগ্রহণ করা হয়নি। আমি নতুন ডিসি সাহেব আসছে, তার সাথে কথা বলেছি এবং আগামী সোমবার আমি ডিসি সাহেবের সাথে কথা বলবো। যতদিন এই দুর্ভোগ থেকে মানুষ মুক্তি না পাবে ততদিন আমরা কথা বলে যাব। কে বলেন ঠিক কিনা? আরেকটি সমস্যা হলো চিকিৎসার সমস্যা। কে বলেন ঠিক কিনা?
এই চিকিৎসার অভাবে মানুষ জায়গা মরে যাচ্ছে, এবং এখান থেকে 60-70 কিলোমিটার অতিক্রম করে যখন খুলনায় নিয়ে যাওয়া হয় তখন দেখে রাস্তায় মারা যাচ্ছে না। এই চিকিৎসার অব্যবস্থা আর রাখা হবে না ইনশাল্লাহ। আমি বলবো আল্লাহ তাআলা যদি জামাত ইসলামী প্রার্থীকে বিজয়ী করেন তাহলে পাইকগাছার 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল করা হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, যোগাযোগ করছি, দোয়া করবেন, প্রত্যেকটা ইউনিয়নে একটা স্বাস্থ্য কমপ্লেক্স করা হবে ইনশাআল্লাহ। মানুষ যেন চিকিৎসার অভাবে মরতে না হয়, দুর্ভোগ পোহাইতে না হয়। আমরা বলেছি খুলনা থেকে ডাইরেক্ট কয়রা পর্যন্ত রেল লাইন করবো ইনশাআল্লাহ। আমি বলেছি ডিসি সাহেবকে কয়রা এবং পাইকগাছা যে টোল আছে এই টোলটা মানে টোলে উন্মুক্ত করে দিতে হবে। উনি বলছেন একটু সমস্যা আছে, শুনলাম, দেখা যাক কি করা যায়, কারণ এটা সরকারি ব্যাপার। তো আমি বলছি কোনো সরকারি ব্যাপার আমরা শুনতে চাই না, আগে উন্মুক্ত করে দিতে হবে। রাজি আছেন আপনারা? 100 বার। সেটা আমরা চেষ্টা করছি। আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এগুলো করি না। মানুষের ভোগান্তি হচ্ছে, তার এই ভোগান্তি থেকে মানুষকে দূরে রাখার জন্য, স্বাচ্ছন্দ্য করার জন্য আমরা এই উদ্যোগগুলো নেব ইনশাআল্লাহ। শুধু তাই নয়, বনদস্যু জলদস্যু যারা আছে তাদের ব্যাপারে আমরা গত বছরে 27শে ডিসেম্বর আমাদের নেতাকে বলেছিলাম এইগুলো ব্যাপারগুলো আপনাদের উদ্যোগ নিতে হবে। তিনি ঠিকই প্রধান উপদেষ্টার সাথে কথা বলে যৌথ বাণীর মাধ্যমে সে সমস্ত জলদস্যু বনদস্যুদেরকে উৎখাত করার চেষ্টা করেছে। আমরা আরো চেষ্টা নেব যে এই কয়রা এবং পাইকগাছার যত ধরনের সমস্যা আছে সকল সমস্যার সমাধানের উদ্যোগ ইনশাল্লাহ আমরা নেব। আমাদের এখানে স্টেডিয়াম নিয়ে আছে, পাইকগাছায় স্টেডিয়াম করা হবে ইনশাল্লাহ। যুবকদের জন্য পৃথক, তাদের নৈতিক চরিত্র গঠনের জন্য আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে আমি গেছি, শত শত শিক্ষা প্রতিষ্ঠানে গেছি, অনেকে বলে ছাদ থেকে পানি পড়ছে। ভৌত অবকাঠামো নির্মাণের জন্য আমরা উদ্যোগ নিব, কিন্তু আফসোস তাদের বক্তব্য হলো বিগত সরকারের সময় লক্ষ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু আমরা সেগুলো পাইনি। কাগজ কলমে দেখায় টাকা পয়সা লুটপাট হয়ে গেছে। কে বলে ঠিক কিনা? এই রাস্তার টাকা তো লুটপাট হয়ে গেছে, সেদিকে আমি যাব না। যারা করেছে তারা আল্লাহর কাছে জবাবদিহি করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিক সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে গড়ার তৌফিক দান করেন, এবং এই বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, নতুন করে যেন আর কোনো ষড়যন্ত্র না হয় সে ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন ইনশাআল্লাহ, নাকি? এখানে যারা এসেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদের ভাই হিসাবে, বন্ধু হিসাবে দোয়া চাই, ভালোবাসা চাই, এবং দাঁড়িপাল্লা প্রতীক যেহেতু নির্বাচন করব, আমার পক্ষে আপনারা থাকবেন ইনশাআল্লাহ, নাকি? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।